ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কাল 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্তে বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর এই সফরে বেশ কয়েকটি সমঝোতা ও চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে দিল্লি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বার সরকার গঠনের পর শেখ হাসিনার এই সফরই ভারতে কোনো বিদেশি সরকারের প্রথম রাষ্ট্রীয় সফর। আওয়ামী লীগ সরকারকে তাবেদার ডামি সরকার উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আজ বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ কথা বলেন। রোহিঙ্গাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। বর্তমান বিশ্বে প্রায় 12 কোটি মানুষ সহিংসতা ও নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে উল্লেখ করে তাদের প্রতি আন্তরিক সংহতিও প্রকাশ করেন ফখরুল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে উত্তরের কয়েক জেলার নিম্নাঞ্চল। সুনামগঞ্জের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে ছাতক, তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার সড়ক যোগাযোগ। বন্ধ রয়েছে জেলার সকল পর্যটন স্পট। বন্যায় সিলেট সদরসহ বিভিন্ন উপজেলার প্লাবিত 1,500-এর বেশি গ্রাম। জেলার 6 শতাধিক আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন 25,000-এর বেশি মানুষ। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উদ্বাখালী নদীর পানি বেড়ে পানি ঢুকে পড়েছে 8 ইউনিয়নে। লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে আদিতমারি উপজেলার নিম্নাঞ্চল। মৌলভীবাজারের 6 উপজেলায়ও বন্যা দেখা দিয়েছে। এছাড়া নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধার নদী তীরবর্তী নিচু এলাকা। বৃষ্টিতে ফের পাহাড় ধসে হতাহতের আশঙ্কায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। কয়েকদিন ধরে টেকনাফ ও উখিয়ায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু। টিপু, পাহাড় ধসের পর প্রশাসন আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছে এই সকল মানুষজনকে উদ্ধারের জন্য? ধসের পর যেহেতু বড় ধরনের একটা পাহাড় ধস উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে, তো এরপর থেকেই প্রশাসনের পক্ষ থেকে, শরণার্থী কমিশনের পক্ষ থেকে, আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকেই যৌথভাবেই ওখানে পুনর্বাসনের কাজ চলতেছে। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের পাহাড়ি খাত থেকেই সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি প্রায় 1,500 পরিবারকেই ঝুঁকিপূর্ণ পাহাড়ি অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। তো এই গতকালকের পুরো পাহাড় ধস এবং ভারী বৃষ্টিপাতের ফলে পুরো রোহিঙ্গা ক্যাম্পেই প্রায় 1200 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 8,000 রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া গতকাল বিকেল থেকে কক্সবাজারে আরও বিভিন্ন উপজেলা, বিশেষ করে টেকনাফে প্রচুর ভারী বর্ষণ হয়েছে। ওখানে বেশ কিছু অঞ্চল জলাবদ্ধতা এবং বন্যার সৃষ্টি হয়েছে পাহাড়ি ঢলে। তো ওখানেও পাহাড়ি ধসের একটা আশঙ্কা থেকেই ওখানে মাইকিং চলতেছে যে ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে মানুষগুলোকে সরিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি কক্সবাজার সদর উপজেলাতেও একইভাবে মাইকিং করা হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে, পাহাড় থেকে সরিয়ে যাওয়ার জন্য। স্বাগত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যা পরিস্থিতি জানতে কথা বলছি সুনামগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরীর সাথে। গিয়াস, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এখন কেমন, আর দুর্গতদের জন্য কি কোনো সহযোগিতা এসেছে? ঋতু, আপনি দেখছেন আমার পেছনে যে জায়গাটি আছে, এটি হচ্ছে সুনামগঞ্জের পৌর শহরের কালীপুর এলাকা, এবং আমরা নানানভাবে বলার চেষ্টা করছিলাম যে পানি কিছুটা কম ছিল, কয়েক ইঞ্চির মতন, এবং গতকালকে থেকে বৃষ্টিপাত কম হওয়ার কারণে কিছুটা নদীর দিকের পানি কমেছে। কিন্তু আপনি যদি দেখেন, এটি একদম পৌর শহরের, এবং পৌর শহরের পাশের এই 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 যে ওয়ার্ডটি, এবং এই ওয়ার্ডে এখনো পানি অনেক জায়গায়, ঘরে কোমর থেকে বুক পানি আছে। মানুষজন এলাকা ছেড়ে এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে যে উঠেছেন। তবে যতই সময় গড়াচ্ছে, এই সুনামগঞ্জের 12 উপজেলার বানভাসী মানুষের ত্রাণের জন্য, খাবারের জন্য, বিশুদ্ধ পানির জন্য
হাহাকার বাড়ছে। কারণ মানুষজন গত ৩ দিন ধরে পানির মধ্যে বন্দি থাকতে থাকতে অনেকটাই বিরক্ত হয়ে গেছেন। খাদ্য নাই। যে একইভাবে ঋতু আপনি জানেন যে যেহেতু সবকিছু হাওর, নদী সবকিছু ভরে আছে, যে গরু এবং মহিষ, ছাগল চরাচর চল এ চরে খাওয়ার মতন কোনো জায়গা নেই, এবং মানুষজন নিজেরাই পানিবন্দী হয়ে মানবতার জীবন যাপন করছেন। যেখানে নিজেরাই খেতে পারছে না, সেখানে গোখাদ্যের চরম সংকটের দেখা দিয়েছে। আর আর ঋতু, যদি আজকে সারাদিন বৃষ্টিপাত হয়নি, যদি বৃষ্টিপাত হয় পানি আরো বাড়বে, এবং এখন পর্যন্ত পানি স্থির হয়ে আছে, পানি কমছে না। এই ছিল ঋতু আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে বৈরিতা নয়, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চায় সরকার। একই সঙ্গে তিনি বলেছেন, জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে সম্পর্কে বিশ্বাসী নয় আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। অপরিকল্পিত উন্নয়ন ও সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সিলেটের বন্যা পীড়িত লক্ষ লক্ষ মানুষ, অথচ এ নিয়ে সরকার উদাসীন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে, বা গণবিরোধী নীতির খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুত মানুষদের। বিশেষজ্ঞদের অভিমত, সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে উত্তরের কয়েক জেলার নিম্নাঞ্চল। বন্যার পানিতে ডুবে মৌলভীবাজারে 2 শিশুর মৃত্যু হয়েছে। বন্যার কারণে সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে সুনামগঞ্জে সৃষ্ট সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে হাওর এলাকায়। দুর্ভোগ আর দুর্দশায় দিন কাটছে সুনামগঞ্জের বন্যা দুর্গত মানুষের। গত 3 দিনে জেলার প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আগুন ধরাইতে পারি না, চুলাত পানি, সব দিকেই মরা আর কি। আমরা আরেক বাসা দূরছি, বাড়ির পানি, বুক পানি বাড়ির। সুনামগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, আগামীতে বন্যা থেকে সুনামগঞ্জের মানুষকে রেহাই দিতে সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। বন্যা থেকে আগামীতে এলাকার লোকজনকে রেহাই দেওয়ার জন্য, রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা সরজমিনে দেখার জন্য আমি এসেছি। সিলেটে এখনো পানিবন্দী 10 লক্ষাধিক মানুষ। পানি ঢুকে পড়েছে 1,500-এর বেশি গ্রামে। বন্যা দুর্গত এলাকা ও সুরমা নদী পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কমলগঞ্জে ধলাই নদীর 3টি স্থানে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী রয়েছেন 7 উপজেলার প্রায় 3 লাখ মানুষ। কিছু বস্তা ফেলাইয়া তো একটু বড় করে বাদ দিলে তো তাইলে বন্যায় আবার বাংলাদেশ পানির অবস্থা বিরাটই খারাপ হয়ে গেছে। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কান্তি সরকার। সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন যে কটি কেন্দ্র আছে সেগুলোর পরীক্ষা আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া নেত্রকোনা ও লালমনিরহাটেও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বন্যার আরও খবর জানতে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির জন্য সৃষ্ট বন্যায় সিলেটের সার্বিক পরিস্থিতি কেমন আমাদের জানাবেন।
শাওন, সিলেটের 4 জেলা বিভাগের 4 জেলাতেই কিন্তু বন্যা এর মধ্যে বিস্তৃত হয়েছে এবং প্রায় বলা হচ্ছে যে প্রায় 40 লাখের মতো মানুষ কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছে এবং কোথাও পানি কমছে, কোথাও কিন্তু বাড়ছে। সিলেট অঞ্চলের প্রধান 2 নদী এর মধ্যে হচ্ছে সুরমা আর কুশিয়ারার মধ্যে সুরমা নদীর বেশিরভাগ ক্ষেত্রেই বিপদসীমার উপরেই পানি আছে সব নদীরই, কিন্তু সুরমা নদীর পানি কোথাও কোথাও একটু কমছে। অন্যদিকে কুশিয়ারা নদীর পানি কিন্তু ক্রমাগত বাড়ছে। এটি হচ্ছে পাহাড়ি ঢলের কারণে আসলে এই পানি বাড়ছে। যদিও বৃষ্টি কমে এসেছে, আজ সকাল থেকে বৃষ্টির একটু বিরাম ছিল, দুপুরের পর এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অফিস বলছে যে পানি বৃষ্টিপাত যদি এরকম কমে আসে তাহলে কিন্তু পানি নামতে শুরু করবে, তবে উজানের ঢল কমতে হবে। সেক্ষেত্রে একটু আশাবাদ আছে যে ভারতেও কিন্তু উজানে, আসাম, মেঘালয় এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে এসেছে বলে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য বলছে। সেক্ষেত্রে পানি বন্যা পরিস্থিতি কিছু উন্নতি হতে পারে, কিন্তু পানি নামার ধরন যদি দেখেন, এটি হচ্ছে সিলেট নগরীর তালতলা মোড়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় সিলেট শহরের এবং প্রবেশের অন্যতম পথ। এই সড়কটি কিন্তু 4 দিন ধরে পানি বন্দী আছে এভাবেই, এবং এই হাঁটু পানি মারিয়েই মানুষ চলাচল করছে। 2 দিন মাঝখানের সড়কটি পুরোপুরি বন্ধ ছিল। এভাবে আসলে ভোগান্তি পুরো সিলেট জুড়ে ছড়িয়ে আছে এবং পানি নামছে অত্যন্ত ধীর গতিতে। এরই মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা কিন্তু অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এর মধ্যে পরিদর্শন করেছে। তবে এখনও কিন্তু যারা প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দী আছে তাদের কাছে যথেষ্ট ত্রাণ এবং খাবার পৌঁছায়নি। এই দুর্ভোগের মধ্যে সিলেটবাসীর অতিবাহিত করছে দিন। শাওন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীর সাথে প্রধানমন্ত্রীর একান্ত সাক্ষাতে গুরুত্ব পাবে 2 দেশের অর্থনৈতিক, যোগাযোগ ও জ্বালানির মতো বিষয়গুলো। রিপোর্টে আরো জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরই হতে যাচ্ছে ভারতে কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম রাষ্ট্রীয় সফর। প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত এই সফরে 2 দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে 10টিরও বেশি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে। দ্বিপাক্ষিক যেসব চুক্তির মেয়াদ শেষের দিকে নবায়ন হতে পারে সেসবেরও। সফরটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতি এইখানে বাংলাদেশের দিক থেকে খুব বেশি গুরুত্ব পাবে। অন্যদিকে ভারতেরও অনেকগুলি এজেন্ডা আছে, কানেক্টিভিটির একটা এজেন্ডা আছে, পানি সংক্রান্ত বিষয় আছে এবং সেই সাথে তারা রেলওয়ে বলেন বা সড়ক পথে নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে তাদের কানেক্টিভিটিকে আরো গতিশীল করার চেষ্টা করবে। এছাড়াও দীর্ঘদিন ধরে তিস্তা নদীর মতো ভারত বাংলাদেশের মাঝে অমীমাংসিত অভিন্ন নদ নদীসমূহের ন্যায্য পানির হিস্যার বিষয়ে চুক্তি হতে পারে প্রধানমন্ত্রীর এই সফরে। বিভিন্ন চুক্তির কথা আলোচ্য হচ্ছে, কিন্তু মুশকিলটা হলো যেগুলি খুব বাংলাদেশের স্বার্থের বা ইকোনমির সাথে সরাসরিভাবে সম্পৃক্ত, যেমন তিস্তা যেটা আছে, সেই সাথে বাংলাদেশের কানেক্টিভিটি, এনার্জি কানেক্টিভিটি, অমীমাংসিত বিষয়গুলি আছে, সেগুলি নিয়ে বাংলাদেশ যথেষ্টই জোর দেওয়ার অবস্থানে আছে। শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। কোনো সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা বা ওয়ারেন্ট জারি হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তদন্ত ও তাদের কাছ থেকে ব্যাখ্যা পাবার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। মিয়ানমার থেকে গুলি ছোড়া হলে বাংলাদেশের পক্ষ থেকেও পাল্টা গুলি করার বার্তা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সাবেক আইজিপি বেনজির আহমেদের পর কদিন ধরেই আলোচনায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিয়ে। বর্তমানে তিনিও দেশে নেই বলে খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি, মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তাদের স্বাভাবিক আয়ের সাথে সম্পদের হিসেবে ব্যবধান নিয়ে। আজকে থেকে 10 বছর আগে যেই জমির দাম 10 লাখ ছিল, এখন যে দেখেন সেই জমির দাম 2 কোটি টাকা, 4 কোটি টাকা। বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে। তো
সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন, আমরা জানি না। যেহেতু তার নামে একটা অভিযোগ আসছে, তিনি এটা জবাব দেবেন। তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদের কেউ কিছু বলা উচিত না। সে আগে অভিযুক্ত প্রমাণ হোক, তারপরে আমার মনে হয় তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটা সরকার নেবে। আর মিয়ানমার থেকে এরপর গুলি করলে বাংলাদেশের পক্ষ থেকেও পাল্টা গুলি করা হবে বলে আরাকান ও মিয়ানমার আর্মিকে বার্তা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কখনো মায়ানমার আর্মি, কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে, আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাজেটকে জনবান্ধব আখ্যা দিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, কাউকে অর্থনীতি নিয়ে কথা বলতে হলে বুঝে শুনে বলতে হবে। আর বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বৈদেশিক বিনিয়োগ আনার চেষ্টা করা হলেও আশানুরূপ সাড়া কম। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির উদ্যোগে দেশের অর্থনীতি ও জাতীয় বাজেট শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে কিছু সংশোধনী আনা হতে পারে। দেখেন দেউলিয়া হয়ে গেলাম কিনা, ওই হলাম না তো। আমাদেরকে বিশ্বব্যাংক আবার ঋণ দিচ্ছে, ওরা কিছু বোঝে না, আপনি খালি সবকিছু বোঝেন। বাজেট কিন্তু পাস হয়নি, পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে। একই অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী দাবি করেন, ক্রয় ক্ষমতা বাড়ায় কোরবানি দিতে মানুষের কোনো অসুবিধা হয়নি। মানুষের পকেটে টাকা আছে, তা না হলে লাখ টাকা দিয়ে মানুষ কোরবানি দিতে পারতেছে। আমার এলাকায়, সারা এলাকায় 10টা গরু দেওয়ার ক্যাপাসিটি পাকিস্তান আমলে ছিল না। আর আজকে আমাদের এক একটা সমাজে কেউ 8টা, কেউ 10টা, 40টা পর্যন্ত গরু কোরবানি দিচ্ছে। এদিকে কারণ বাজারে টিসিবি ভবনে আরেক সেমিনারে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার রপ্তানি থেকেও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি গুরুত্ব দিচ্ছে। এমপ্লয়মেন্টটা কিভাবে বাড়ানো যায়, বাংলাদেশের সবচেয়ে বড় যে জায়গাটা আমি মনে করি যে কত টাকা এক্সপোর্ট করলাম, কত টাকা ইম্পোর্ট করলাম, এটা ইম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হলো আমরা কত জব ক্রিয়েট করতে পারলাম। আমরা যত বেশি জব ক্রিয়েট করতে পারবো তত আমার ভ্যালু এডিশন হবে। এক্সপোর্ট ইম্পোর্ট ইজ এ নাম্বার অনলি। একই অনুষ্ঠানে ট্যানারি শিল্পকে এখনো পরিবেশ বান্ধব না করতে পারায় উদ্বেগ প্রকাশ করেন এনবিআর এর চেয়ারম্যান। আমি যদি নিজের সক্ষমতা তৈরি না করি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। পুরো খাগা না ক্রেন চারাবা, খাগা না ক্রেন চারাবা গরবাই কই যাবেন? একদম শীতকালে বড় ভাই টান দিয়া যামগা, খাগা না ক্রেন চারাবা। এই লাগু না ওস্তাদ, জানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কবি না, কইছি না একবার কলিজার টাইন আছে। কি হয়েছে? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।